আগামীকালকে ডক্টর ইউনূস সাহেব যে জনসভার ব্যবস্থা করেছেন, যে ঘোষণা দিয়েছেন, এখানে কিন্তু উনি আওয়ামী লীগের অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন। তিনি কিন্তু গত 10 দিন ধরে জাতীয় রেড অ্যালার্ট দিয়েছেন আওয়ামী লীগকে টার্গেট করে। উনি কালকে বলেছেন যে আওয়ামী লীগকে শেখ হাসিনার পতন দিবস। শেখ হাসিনা যদি পতন দিবস হয়ে থাকে না, তাহলে শেখ হাসিনা পতন হয়ে গেছে। কালকে যদি ঢাকা শহরে কোনো গন্ডগোল হয়, তাহলে শিশুটা আওয়ামী লীগে করার কথা না। তাহলে উনি তো ইনডাইরেক্টলি বলে দিলেন যে তোমরা যে আসো কালকে আজানটা দাও, কালকে জানানটা দাও। এবং সেই জানানটা যদি আওয়ামী লীগ দিতে না পারে, তাহলে আওয়ামী লীগ কেমনে আসবে? এই সুযোগ করে দিয়েছে। কারণ আওয়ামী লীগের পতন দিবস বলা মানে কি? পতন দিবস আওয়ামী লীগের হাসিনা পতন দিবস বলা মানে কি? হাসিনা ইজ আমার কাউন্টার ভিলেন। তাহলে হাসিনা এক্সিস্ট করে, হাসিনা এখনো আছে, হয়তো আমার সামনে নাই, কিন্তু আড়ালে আছে। তাহলে কালকে তো আওয়ামী লীগ বলতে পারে যে আমার বিরুদ্ধে এগুলো করছে, আমি তখন আসিলাম ভাই, আমাকে দেখো না আমার গালালি করতেছে কালকে সংসদ ভবনে, আমি গালি জবাব দিব না? আমার তো কিছু পাগল আছে না, কিছু পাগলের জবাব দিয়ে ফেলাইছে, আমি কি করবো বলেন? তা আমারও কিছু মব জাস্টিস হয়ে গেছে গা, গোপালগঞ্জ হয়ে গেছে না মব জাস্টিস, এরকম কিছু হয়ে গেছে গা, বা এরকম দুই চারটা ক্র্যাক পাঠিয়ে দিল, তারও একটা সুইসাইড ক্র্যাক আইসা একটা কিছু করে ফেললো, তাহলে কি হলো? আওয়ামী লীগের অস্তিত্বটাকে স্বীকার করে নেওয়া হলো না? আওয়ামী লীগকে আসতে দেওয়ার স্বীকার হলো না? বাংলাদেশে তো আমরা 15ই আগস্ট কখনোই বিজয় দিবস পালন করি নাই, করছি? 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যার দিবসটাকে কি কোনো রাজনৈতিক দল কখনো কোন বিজয় বা ফিরার দিবস পালন করছে? আমরা 7ই নভেম্বর পালন করছি, সেখানে আওয়ামী লীগ সম্পর্ক নাই। আজকে আপনি 5ই আগস্ট যখন পড়তে যাবেন উৎসব, তার মানে কি আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের ছেলেরা নাই, তার 5ই দিবসটা কার? শেখ হাসিনার পতনের দিবস। শেখ হাসিনা পতন হয়েছে? পতন হলে শেখ হাসিনা দিল্লিতে বসে আছে কেন? শেখ হাসিনা পতন হয়েছে? তাহলে শেখ হাসিনার হাজার হাজার কর্মচারী, হাজার হাজার সরকারি কর্মচারী, পুলিশ, মিলিটারি, বিডিআর এখনো চাকরিতে আছে কিনা? শেখ হাসিনা যদি পতন হয়ে থাকে, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের লোকেরা এখনো গ্রামে গঞ্জে বাস করতেছে কেন? আপনি এদিকে কিছু করতে পারবেন? আর এর কিছু করতে চাইলে আপনি কি করবেন? তাহলে আপনি 5ই আগস্টকে আপনি শেখ হাসিনার পতন দিবস কেন বলতে চাচ্ছেন? আপনি বলেন আমরা 5ই আগস্টে এই দেশকে আমরা ফেসিস্ট মুক্ত করেছি। ফেসিস্টকে নাম বলার দরকার কি? আমরা ফেসিস্ট মুক্ত করেছি। আমরা আর কোন ফেসিস্টকে আসতে দেব না। আজকে ফেসিস্ট কে? আজকে রাত্রি শেষ হয়ে গেছে, তো আপনার জন্য আমি ছোট্ট একটা ক্যাপশন দেই। হু ইজ ফেসিস্ট? ফেসিস্ট কাকে বলা হয়? একটি স্বল্প, একটি ক্ষুদ্র গোষ্ঠী, ব্যক্তি বা ক্ষুদ্র গোষ্ঠী যখন বৃহত্তর জনগোষ্ঠীর উপরে তাদের মত এবং সিদ্ধান্ত চাপায়া দিয়ে তা মানতে বাধ্য করে, তখনই ফেসিস্টের জন্ম হয়। এই ক্ষুদ্র গোষ্ঠী বৃহত্তর গোষ্ঠীর উপরে তাদের সিদ্ধান্ত চাপায়া দিয়া সেটা মানতে বাধ্য করার নামে ফেসিবাদ। আজকে বাংলাদেশে কি হচ্ছে? ডক্টর ইউনূস একটি ব্যক্তি, সেটি ক্ষুদ্র অংশ, বড় জোর সে এনজিওদের প্রতিনিধিত্ব করে, তার সিদ্ধান্ত আজকে জনগণের উপরে চাপিয়ে দিয়ে জনগণকে বাধ্য করছে সেগুলো মানতে। তাহলে নতুন ফেসিস্ট কে? সন্দেহের অতীত নতুন ফেসিস্ট হলো ডক্টর ইউনূস এন্ড তার বর্তমান সরকার। কারণ সে একটা ক্ষুদ্র জনগোষ্ঠী এবং ব্যক্তি হয়ে, একজন ব্যক্তি এবং ক্ষুদ্র জনগোষ্ঠী প্রতিনিধিত্ব করে সে বৃহত্তর জনগণের উপরে, জনগোষ্ঠীর উপরে তার মতবাদ এবং তার সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে তা মানতে বাধ্য করতেছে। কাজে ফেসিবাদের এর চেয়ে বড় উদাহরণ তো আর কিছু হতে পারে না। কাজে আমরা ইতিমধ্যে নব্য ফেসিবাদের আন্ডারে পড়ে গেছি। তাহলে আজকে যদি কেউ আবার ডাক দেয় এই নব্য ফেসিবাদকে রুখে দাঁড়াও, যে বক্তব্যটা কিন্তু কালকে 2টা জনসভা থেকে আসছে, 2টা ছাত্র সমাবেশ থেকে আসছে যে নব্য ফেসিবাদকে উত্থান হতে দেওয়া হবে না। কিন্তু অলরেডি নব্য ফেসিবাদ তো এস্টাবলিশড হয়ে গেছে। অলরেডি নব্য ফেসিবাদ বাংলাদেশে বিরাজমান। এবং সে কে? সেটা ডক্টর ইউনূসের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের সিদ্ধান্তের সঙ্গে বৃহত্তর জনগোষ্ঠীর কোনো সম্পর্ক নাই, অথচ সেগুলো মানতে বৃহত্তর জনগোষ্ঠীকে বাধ্য করা হচ্ছে। কাজে নব্য ফেসিবাদে উত্থান হয়ে গেছে। এখন কে কবে তাদের পতনের ডাক দেয় সেটার জন্য জনগণ অপেক্ষা করতেছে। সেই ডাক যদি আপনি দিতে পারেন, সেই ডাক যদি শেখ হাসিনা আবার দিতে পারে, সেই ডাক যদি আওয়ামী লীগ দিতে পারে, হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে, হয়তো ফিরে আসতেও পারে। কিন্তু জনগণ কোনো অবস্থাতেই নব্য ফেসিবাদকে মেনে নেবে না। এই সুযোগটা হয়তো আওয়ামী লীগ অপেক্ষা করে আছে, এই সুযোগটা আমরা করে দিয়েছি, বর্তমান সরকার করে দিয়েছে। এবং কালকে, গতকালকে 3রা আগস্ট 2025 সনে শহীদ মিনারে এনসিপি কে কবর দিয়ে এই নব্য ফেসিবাদের সুযোগ দিয়ে শেখ হাসিনাকে আসার পথ সুগম করে দেওয়া হয়েছে। এখন
তারা যত তাড়াতাড়ি আসতে পারবে ততই হয়তো তাদের সফলতা কামনা করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ফেলাসিনিয়াস কথা বলতে চাই, খুব সংক্ষিপ্ত কথা। তিনি দেশের বাইরে একটা অনুষ্ঠানে গিয়ে সেখানে বলছেন, মানুষের ঋণ পাবার অধিকার হচ্ছে তার মানব অধিকার, অর্থাৎ ঋণগ্রস্ত হওয়া নাকি মানব অধিকার। হ্যাঁ, এই অধিকারে যে ঢুকে যাবেন তাকে ঋণের সুদ দিতে হবে, যথাসময় দিতে না পারলে কিস্তি চক্রবৃদ্ধি হারে কিস্তিতে দিতে হবে। একটা পর্যায়ে এসে বাড়ি ঘরে মালামাল যা আছে যদি ঋণের টাকা পরিশোধ করতে না পারেন তাহলে সেটা দিতে হবে। যদি কিছু না থাকে তাহলে নিকটস্থ ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট নিয়ে এসে গ্রেপ্তার করে 2 হাতে হ্যান্ডকাপ লাগিয়ে কোমরে দড়ি বেঁধে আপনাকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে। এভাবে ঋণ গ্রহণের যে মানবাধিকার, সেই মানবাধিকারের চর্চা হবে। আমাদের ধর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ঋণ মুক্তির কথা বলেছেন, ঋণগ্রস্ত থেকে না বলেছেন। যতটুকু পড়াশোনা করলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের ঋণ সংক্রান্ত বিষয়ে যে স্কলারদের মতামত, সেখানে ঋণটাকে খুবই নেগেটিভ ভাবে দেখা হয়েছে এবং কারো কাছ থেকে ঋণ গ্রহণ করলে সেই মানুষটা দায়গ্রস্ত হয়ে যায়, তিনি আর মুক্ত মানুষ থাকেন না, ফলে ঋণকে ঘৃণা করা হয়েছে। এখন এই ঋণের ভিতর আমাদের ঢুকাবার জন্য পাশ্চাত্যওয়ালারা নানা পদ্ধতি চালু করেছে। ডেবিট কার্ড, বিভিন্ন কার্ড, যে আপনার টাকা দিতে হবে না, কার্ডটা নেন, কার্ডে ব্যয়টা করবেন, বছর শেষে আপনি টাকা দেবেন বা মাস শেষে। সুকৌশলে সেখানে ইন্টারেস্ট নেওয়া হচ্ছে, অর্থাৎ সুদ নেওয়া হচ্ছে। এভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঋণগ্রস্ত হওয়া অথবা সুদ লেনদেন করা, এটাকে ভালো অর্থে কখনোই দেখা হয় না আমাদের অন্তত প্রচলিত সমাজ ব্যবস্থায়। এখনো অনেকে আছেন ব্যাংকে অ্যাকাউন্ট করতে চান না, যেখানে সুদের ট্রানজ্যাকশন হবে। সুদ বিভিন্ন কারণে তাদের দৃষ্টিতে এটা পাপ পুণ্যের সঙ্গে জড়িত বিষয়, এই জন্য অ্যাকাউন্টই খুলতে চায় না। কিন্তু আমাদের কি চমৎকার ভাবে মানবাধিকারের কথা বলে আমাদের ঋণের ভিতরে, সুদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সুদগ্রস্ত হয়ে থাকো, দেনাগ্রস্ত হয়ে থাকো, তুমি যেন মুক্ত মানুষ না থাকো। এই ব্যবসাটাকে গ্রাম অঞ্চলে যারা করে অনেকেই তাদের ঘৃণা করে, না না, ওরা সমাজে নেওয়া যাবে না, ও সুদের ব্যবসা করে, আরে ও সুদ খায়, ওরে গ্রামে নেওয়া যাবে না, ওরে কোনো সমাজে নেওয়া যাবে, সুদখোর। কিন্তু বড় পরিসরে সুদখোর যে, তারটা নাম লিখি সামাজিক ব্যবসা। আমি ঠিক বুঝি না সুদের ব্যবসা কিভাবে সামাজিক ব্যবসা হয়। এবং আমাদের দেশের আলেমদের বক্তব্য শুনতাম, ডক্টর ইউনূস তুমি সুদখোর, এই সুদখোর, তুমি গ্রামগঞ্জে সর্বত্র সুদ ঢুকিয়ে দিচ্ছ, তুমি ধ্বংস করে দিচ্ছ নারীদেরকে, মুসলমানদেরকে সুদের ভিতর তাদের নিয়ে এসে বাড়িতে বাড়িতে সুদের প্রচলন করে দিচ্ছ, তোমার রক্ষা নাই। এবং সুদ কত ঘৃণিত অপরাধ কোরআনের দৃষ্টিতে, হাদিসের দৃষ্টিতে এবং বিভিন্ন স্কলারের দৃষ্টিতে, সেগুলো ব্যাখ্যা হতো। এখন কেমন যেন সেই ওয়াজটা বন্ধ হয়ে গেছে। এখন বোধহয় সুদটা আর অপরাধ না, কারণ সেই সুদখোরের কাছে আমাদের ইসলামী দলের নেতারা যাচ্ছেন, দাবি দোয়া পেশ করতেছেন এবং তাকে দোয়া করতেছেন। তারেক মনোয়ার সুদখোর হিসাবে ইউনূসকে জঘন্য ভাষায় গালিগালাজ করলেন। তিনি আবার ইদানিং বলতেছেন, ও আমারে কাকা বলে, ও আমাদের ইমামে পরিণত হয়েছে, তোর জন্য দোয়া করি, তুই টিকে থাক। আর এক ভণ্ড আলেম তো বলছেন যে ইউনূসের আগমন হয়েছে নবী যেভাবে আসছিল সেই প্রক্রিয়ায়, ফলে নবীর বিরোধিতা করা যেরকম হারাম, ইউনূসের বিরোধিতা করা হারাম। এই ভণ্ড আলেমরা কিভাবে ইসলামের অপব্যাখ্যা করছে, আর ধর্মপ্রাণ মুসলমানরা অনেকে আবেগ আপ্লুত হয়ে এদের অজনসিয়াতে মুগ্ধ হয়ে যাচ্ছেন। এইভাবে বাংলাদেশে সুদের প্রচলন করা, সমস্ত মানুষকে দায়গ্রস্ত করা, দেনার দায়ে জর্জরিত করা, রাতে তো ঘুমাতেও পারে না, যখন মনে হয় কিস্তি টাকা দিতে হবে আগামীকাল, কোথার থেকে সংগ্রহ করা হবে, তখন আর একটা এনজিও থেকে কিস্তি আনে, আর একটা এনজিওর থেকে লোন এনে সেই লোন থেকে এর কিস্তি টাকা পরিশোধ করে, ফলে একের পর এক তার দায় দেনায় জর্জরিত হয়ে যাচ্ছে। এটা নাকি মানব অধিকার? মানব অধিকারটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। মৌলিক অধিকারটা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এটা তার মৌলিক মানবাধিকার। এখন দেনাগ্রস্ত হওয়া, এটা ইউনূস মানবাধিকারের সংজ্ঞার ভিতরে ফেলছেন, এটা তার ফেলাসি। এইভাবে ভ্রান্তিকর অবস্থা দেয় এবং তিনি এটাকে, সুদের ব্যবসাটাকে
সামাজিক ব্যবসা নামে অভিহিত করেছেন। আরে ভাই, মানুষের যদি শান্তি দিতে চাও, তোমার তো অনেক টাকা, দেশের বাইরে বহু প্রতিষ্ঠান, শত শত না হাজার হাজার কোটি টাকা। বাংলাদেশে যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, তোমার টাকা থেকে কিছু টাকা দাও না কেন? বাংলাদেশে যখন একটা ক্রাইসিস দেখা দেয়, তখন কেন টাকা দাও না? তোমার এত টাকা কি তুমি কবরে নিয়ে যাবে? মানুষকে সাহায্য করা যায় না? যারা মুসলিম না, বড় বড় ধনীরা, খ্রিস্টান, জিউস, তাদেরকে তো দেখি উইল করে দিয়ে যায় বিভিন্ন খাতে, তারা আত্ম উৎসর্গ করে, তার অর্থবিত্ত সব দিয়ে যায়। ডক্টর ইউনূস, আপনার এত টাকা, এত সম্পদ, একটা রেকর্ড দেখাতে পারেন যে বাংলাদেশে ফ্রি পড়াশোনা করাবেন, বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন, ফ্রি চিকিৎসা হবে, একটা অত্যাধুনিক হাসপাতাল করেছেন, গৃহহীন মানুষদের ঘর করে দিয়েছেন? দেখাতে পারবেন রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি একটা বড় অবদান রাখছেন? এমনকি ব্যক্তিগত জীবনে কার দুঃসময় পাশে দাঁড়িয়েছেন? আমি যদি আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা বলি, তখন আপনি ম্যাচিউর ছিলেন। কি ভূমিকা আপনার ছিল? কোন ভূমিকা রেখেছেন মুক্তিযুদ্ধে? 21 আগস্ট গ্রেনেড হামলা হলো, কত মানুষ মারা গেল, আপনার কি ভূমিকা সেখানে? বাংলাদেশে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়, সেখানে আপনার ভূমিকা কি? এমনকি বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন, আপনার ভূমিকাটা কি সেখানে? 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডে ওই সময় আপনার ভূমিকাটা কি ছিল, বা আপনার কোনো মন্তব্য ছিল? এই বাংলাদেশ সুন্দর একটা দেশ, আপনি বাংলাদেশে থাকেন না, এই বাংলাদেশের ভিতরে ব্যবসা করে, সুদের ব্যবসা করে, অর্থবিত্ত সংগ্রহ করে সেটা বিদেশে নিয়ে যাচ্ছেন। আপনার পরিবারের সদস্য বিদেশে, তারাও পাশ্চাত্য সংস্কৃতিতে বেড়ে উঠছে, আর আপনি অসহায়, বুভুক্ষ, ক্ষুধা, দারিদ্রতায় জর্জরিত মানুষদের সুদের বোঝা চাপিয়ে দিয়ে ঋণগ্রস্ত করে তাদের ঘুম হারাম করে দিচ্ছেন। নাম রেখেছেন এটা মানবাধিকার, মৌলিক অধিকার, ঋণ গ্রহণ করা। এভাবে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছেন। ডক্টর ইউনূসের এটি একটি স্বরূপ, যেটা দায়গ্রস্ত, সেটাকে বলেন উনি মৌলিক মানবাধিকার।